নবীন আশার আলাপ জাগে। নমস্কার দর্শক বন্ধুরা, সুপ্রভাত। আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় আমাদের অনুষ্ঠান নবীন আশার আলাপ জাগে। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন দুজন চিত্রশিল্পী। আমাদের সঙ্গে আজ রয়েছেন চিত্রশিল্পী মিলি ভট্টাচার্য এবং চিত্রশিল্পী সুশ্বেতা দে। প্রথমে আমরা পরিচয় পর্ব সেরে নেব দুজন বন্ধুর কাছ থেকে। প্রথমে আমরা চলে যাচ্ছি মিলির কাছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি মিলি ভট্টাচার্য। আমি বহু পুরনো সাথী, ভারতীয় চারুকলা মন্দির প্রতিষ্ঠানের। ছোটবেলা থেকেই আমার আঁকা শেখার শুরু। যখন আমি ক্লাস 2তে পড়ি তখন আমার স্যার দুলাল লাহিড়ী, মিস্টার দুলাল লাহিড়ী, আমাদের প্রখ্যাত শিল্পী দুলাল লাহিড়ী, দুলাল স্যারের কাছে আমার ছোটোবেলা থেকে আঁকার হাতে খড়ি। আমাদের পাড়া নবনগর বিরাটি নর্থ দমদম, ওখানকার নবনগর যুব সংঘ ক্লাবে আমি প্রথম যাই। তখন থেকে আঁকার চর্চা শুরু। তারপর ধীরে ধীরে ক্লাস 11 পর্যন্ত দুলাল স্যারের হাত ধরে আঁকা, 5th ইয়ার অবধি অয়েল পেন্টিং কন্টিনিউ করি। স্কেচেস, পেন্সিল অ্যান্ড পেন বোথ, ওটা হবি আর একটা শখ হিসাবেই থেকে যায়, যেটা কিনা প্রফেশনালি আমি নিতে পারিনি আমার পারিবারিক কারণে। কিন্তু আমার শখটাকে ধরে রেখেছিলাম। বড় হয়েছি, প্রফেশনালি এনগেজ হয়েছি, সময় পাইনি তখন। দীর্ঘ 11-এর পরে, 11 মানে 17 বছর বয়স, আর তারপর থেকে আমি হয়তো আবার আঁকা শুরু করি 21-22 বছর বয়সে। তখন কিছু স্কেচেস করি, স্যার রেকগনাইজ করেন এবং সেগুলোকে একটু ফ্রেম করেও রেখেছিলাম। তারপর আবার আঁকার শুরু আমার প্রেগনেন্সি পিরিয়ড, যখন আমার বিয়ে হলো এবং আফটার মাই ডেলিভারি, তখন ব্যস্ত হয়ে গেলাম। সেই প্রেগনেন্সির সময়টা আমি একটু এঁকেছিলাম, আমার বিবাহিত জীবনের সময়ের কথা বলছেন। তারপরে আমি, আমার মেয়ে যখন বড় হলো, আই এম ম্যারিড স্টিল নাও, বাট আমার মেয়ের সঙ্গে হাত ধরে আমার আঁকার আবার পথ চলা শুরু। মেয়ে যখন ক্লাস 1-এ পড়ে তখন ওকে নিয়ে বসা, ওকে নিয়ে করা, এবং এখন ভারতীয় চারুকলা মন্দিরে আবার ফিরে আসা। গত 20 বছর পর আবার আমার ভারতীয় চারুকলা মন্দিরের প্রত্যাবর্তন, এবং ওদের সঙ্গে আমি চলছি, ওদের সঙ্গে আছি। ওদের এক্সিবিশনে আমার আঁকা আমি জমা করি এবং ওরা আমাকে সঙ্গে রেখেছে, আমাকে এক্সিবিট করে। আমার সঙ্গে আমার মেয়েও, একসঙ্গে পথ চলা চলছে। আমরা চলে যাচ্ছি সুশ্বেতার কাছে। সুশ্বেতা, যদি কিছু বলো। নমস্কার বন্ধুরা, আমার নাম সুশ্বেতা দে। আমি সিটির মোড় থেকে এসেছি। আমি একজন টিচার। আমার দুটো স্কুল আছে, যেটা শোয়াবাজার এবং সিটির মোড়, দু জায়গাতেই আছে। আমি দু জায়গাতেই শেখাই। আমারও আঁকা অনেক ছোট বয়স থেকে, মানে আমি যখন বাচ্চারা খেলাধুলা করে তখন আমি ছোটোবেলা থেকে খুব আঁকতে ভালোবাসতাম, নিজের মতন করে রং করতে ভালোবাসতাম। তো তখন মা আমার ড্রয়িং স্কুলে পাঠায়। তো সেখান থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা, ম্যামের হাত ধরে, স্যারের হাত ধরে। তখন স্যার ম্যাম বলল যে তুমি যখন আঁকতে পারছো, তো তুমি তাহলে দুটো বাচ্চা, 3টে বাচ্চা কেন তুমি করাতে পারবে না, তো করাও। তো সেই তখন একটা তো ভয় ছিল মনে, যে না আমি পারবো না, আমি কি টিচার হতে পারবো? বলছে না, চেষ্টা করো। তখন ম্যামের পাশে বসে বসেই শেখানো ছোটো ছোটো বাচ্চাদের। সেই থেকেই আমার পথ চলা শুরু হয়েছে। প্রায় এখন আমার 26-27-28 বছর বয়স। সেই থেকে আমার শুরু হয়ে গেছে পথ চলা। কিন্তু আমার স্কুল তখন গড়ে ওঠে পরে। আমি ভারতীয় চারুকলা বোর্ডের আন্ডারে আমি যুক্ত হই। আমার নিজস্ব স্কুল হয়, আমার নিজস্ব পরীক্ষা হয় বাৎসরিক, আর যেটা আমাদের স্যারের অনুদানেই হচ্ছে সব কিছু। আমাদের স্যার খুবই ভালো, আমাদের পথ চলতে খুবই সাহায্য করে। আর আমার অনেক স্টুডেন্টও আছে। আমার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, নানা রকম আঁকা নিয়ে বলো, মানে পোর্ট্রেট, অয়েল পেন্টিং, পেন্সিল স্কেচ, প্যাস্টেল, সব কিছু ছোটোখাটো সব কিছু নিয়ে নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে স্কুলটা গড়ে ওঠে। হাতের ক্রাফট বলো, বাচ্চারা যেরকম বিনোদন পায় আমি সেগুলো দেওয়ার চেষ্টা করি। আমি স্যারের থেকেও
আলোচনা করি যে স্যার আর কি করলে ভালো হবে না হবে, এইভাবেই আমার পথ চলছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি মিলির কাছে। এই যে পথ চলা চলছে ছবি আঁকা নিয়ে, কবে থেকে বুঝতে পারলে যে ছবি আঁকাটা ছাড়া তুমি থাকতে পারবে না? এই যে ছবি আঁকার প্রতি যে টান অনুভব করা। টানটা অনুভব অনেক পরে হয়েছে, কারণ আমি স্যারের ইন্সপিরেশনে ক্লাস 11 পর্যন্ত একটা প্রেশারে ছিলাম যে এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু যখন গ্র্যাজুয়েশন শেষ হলো 21-22 বছর বয়স, তখন পড়াশোনাটার অন্য একটা ধারা, সেরকম প্রথাগত প্রেশার নেই। তখন আমি মনে হলো কি করলে আমি সবথেকে ভালো নিজেকে ফিল করব, এবং মানে যেটা সেলফ টাইম, মি টাইমটা কোনটা হতে পারে আমার। যদিও আমি শ্রুতি নাটক, কবিতা এবং নাচের মাধ্যমে আমার জীবনটাকে ধরে রেখেছিলাম, কালচারালি আই ওয়াজ ভেরি রিচ, কিন্তু তার মধ্যেও আমি বাছাই করছিলাম যে মেবি আঁকতে আমার বেশি বেটার লাগে। তো আমি তখন আঁকতে শুরু করলাম। একটানা আমার মনে হয় 1.5 মাস ছুটি ছিল আমাদের পরীক্ষার রেজাল্টের মাঝে, তখন আমি প্রায় মানে 15-20টা আঁকা, 15-17খানা স্কেচেস কমপ্লিট করি ওই 1.5 মাসের মধ্যে, এবং নাওয়া খাওয়া বলে মেবি ওইটাই আমার মানে একটা বোঝার সময় ছিল 21-22 বছর। আচ্ছা, কি কি মিডিয়ামের উপর কাজ করছো তুমি বর্তমানে? এটা একটা বড় বিষয় যে আমি অ্যাক্রিলিক কখনো শিখিনি, কিন্তু অ্যাক্রিলিক শেখা হয়নি, অয়েল পেন্টিং অবধি এগিয়েছিলাম। কিন্তু আমি তারপরে ভাবলাম যে আমার রঙের, আমি তো স্কেচেস করেছি কিন্তু রং নিয়ে খেলা করার আমার সুযোগটা হয়ে ওঠেনি, তার আগেই আমি অন্য জায়গায় ব্যস্ত হয়ে যাই আমার প্রফেশনালি। কিন্তু আমি নিজে ইউটিউব দেখে, আমি এই 35-36 ইয়ার্স বয়স থেকে, আমার এখন 43 ইয়ার্স ওল্ড, আমি 35 ইয়ার্সের পর থেকে আমার যখন একটু মনে হলো যে না নিজেকে সময় দেওয়া যায়, তখন মনে করলাম যে না আমি ইউটিউব দেখে অ্যাক্রিলিক শিখবো। এখন আমি যতগুলো কাজ করেছি এই 36-37 বছর বয়স থেকে, গত 5 থেকে 7 বছরের মধ্যে বলছি, 7-8 বছরে সবই অ্যাক্রিলিকের উপরে কাজ করেছি। আর খুব কমই প্রধানত তুমি অ্যাক্রিলিকটাই আপাতত এখন করছি, পাশাপাশি স্কেচেস আমার বড় প্রিয় জায়গা, কিন্তু ওটাতে অত বেশি সময় দেওয়া হচ্ছে না, যেহেতু অ্যাক্রিলিকের একটা মানে ওই চলে এসেছে যে না ওটা নিয়েই এক্সপেরিমেন্ট করতে ভালো লাগছে। তো স্কেচেস আগের আছে, আমি একটা স্কেচেস নিয়ে এসেছি যেটা আমার 21 বছর বয়সে করা। আচ্ছা, আমরা অবশ্যই দেখবো। আমি আবার সুস্মিতার কাছে চলে আসছি। এই যে ছবি আঁকাটাকে তুমি পেশা করলে, তোমার যে নেশা সেটাকে তুমি পেশা করলে, সেটা কবে থেকে ভাবনাটা এলো যে ছবি আঁকাটা শেখাবো, সেটা নিয়ে পথ চলবো? সেটা আমার অনেক ছোটো বয়স থেকেই শুরু হয়েছে। কেন আমার স্যার বা ম্যাম যিনি ছিলেন উনিই বলতেন যে তুমি যখন এত সুন্দর আঁকছো, পারছো, তুমি চেষ্টা করো, বাচ্চাদের তুমি দেখো পারো নাকি, তুমি ট্যাকেল করতে পারো নাকি। আর আমি এমনি ধীর স্থির স্বভাবের ছিলাম, সেজন্য আমি স্যার ম্যামের অসুবিধা থাকলে আমি গিয়ে স্যারের ক্লাসটা আমি দেখতাম যে কর, এটা কর, সেটা কর, আমি দেখিয়ে দিতাম। যেটা পারতো না, অসুবিধা হতো, আমি করতে করতে না কখন যে নিজের মধ্যে ঢুকে গেল, আমি যে কখন টিচার হয়ে উঠলাম আমি সেটা বুঝতেই পারলাম না। তারপরে আস্তে আস্তে আমার স্টুডেন্টও বাড়লো, স্যারের বাড়ি থেকে আমার নিজের বাড়িতে স্টুডেন্ট আসতে শুরু করলো, একটা দুটো করতে করতে আজ প্রায় আমার 150-র ওপর স্টুডেন্ট, যেটা ভারতীয় চালকরা মন্দিরের আন্ডারে আমার পরীক্ষাটা হয় প্রতি বছর। আর এখানে পরীক্ষা দিয়ে বাচ্চারা খুব আনন্দিতও পায়, কেন এখানে একটা সার্টিফিকেট আর ওরা মেডেল পায়। ওই দেখে স্যার যখন আসে, স্যার যখন এত ভালো ভালো কথা ওদেরকে বলে, ওদেরকে বলে যে শুধু তুমি এই আঁকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, শুধু স্কুলের প্রজেক্ট বলো, খেলাধুলা বলার মধ্যে না, তোমাদের যেটা মনে ইচ্ছা তোমরা সেটা মন খুলে আঁকো। ম্যাম তোমাদের কী শিখেছে তোমাকে সেটা ভুলে যাও, তোমাদের মাথায় যেটা আসছে মন খুলে আঁকো, মন খুলে সব কিছু করো, কোনো বিধিনিষেধের মধ্যে ওদের বাঁধে না। সেই জন্য আমি আমাদের স্টুডেন্টকে সেই শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করি যে তোমরাও কিছুর মধ্যে থেকো না, যতটা পারো তুমি তোমার মন থেকে এঁকে নিয়ে আসার চেষ্টা করো। হয়তো তুমি কিছু একটা ফুল দেখছো, তুমি তোমার মন থেকে রং দাও, দেখো না যেটা গোলাপি আছে মনে হয় তোমাকে গোলাপি দিতে হবে, সেটা তুমি এক্সপেরিমেন্ট করো, তোমার মনে কি ভালো লাগছে, ওখানে একটা প্রজাপতি যদি বসে দেখো। এবার এরকম ভাবতে 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 তারাও দেখি নিজে থেকে করে নিয়ে আসে, তারা এখন সময় পায়, এখন তো সব বাচ্চাই খুব ব্যস্ত, যতটা সময় পায় তারাও করতে চেষ্টা করে। আমাকে এসে বলে যে ম্যাম আমাদের আপনি ডো শেখান, এই মডার্ন আর্টগুলো শেখান, তারপরে মান্ডালা আর্ট, এগুলো সব শেখান। আমি যেমন শেখানোর চেষ্টা করি যতটা আমি পারি, আমরাও যেমন স্যারের থেকে অনুসরণ করেছি, আমরা সেরকমভাবে করি যে হ্যাঁ তোরা কর, পারবি, সবসময় আমরা উৎসাহ দিই। কোনো সময় আমরা বলি না যে না এটা হবে না, তোমার দ্বারা হচ্ছে না, হবে, কেন হচ্ছে না, ভুল হলে ঠিক আছে, হবে, বেটার হবে। আর আমি সবসময় সব বাচ্চাদের একটা কথা বলি, তোমরা প্রতিদিন একটা করে একটা আঁকবে, তাহলে দেখবে কখন যে আঁকাটা তোমাদের মধ্যে ভালোবেসে থেকে যাবে, সেই জিনিসটা তোমরা কোনোদিন ভুলতে পারবে। যেটা আমরা স্যারেদের থেকে শিখে এসেছি, প্রতিদিন একটা যা হোক, একটা ফুল হোক, গাছ হোক, পাখি হোক, আঁকো, নিজের মন থেকে আঁকো, তখনই দেখবে কল্পনা শক্তিটাও বাড়বে,
আঁকাটাও নিজের মধ্যে চলে আসবে। আচ্ছা, আমরা যে দুজন আজকে শিল্পীদেরকে পেলাম, মিলি এবং সুশ্বেতা, সেই মিলি এবং সুশ্বেতার কথা বলতে গেলে সুশ্বেতা যেমন ছবি আঁকাটাকেই পেশা করেছে, মিলি আবার তার প্রফেশনে আলাদা হলেও ছবি আঁকাটাকে পাশাপাশি ভালোবেসে ছবি এঁকে চলেছে। এই দুটো ব্যাপার নিয়েই আমরা কথা বলবো। তবে এখন সময় হতে ছোট্ট একটি বিরতির, আমরা আবার ফিরে আসবো বিরতির পরে। নবীন আশার আলাপ জাগে, সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689। নবীন আশার আলাপ জাগে। আমরা ফিরে এলাম বিরতির পরে। আমাদের সঙ্গে আজ রয়েছে চিত্রশিল্পী মিলি ভট্টাচার্য এবং সুশ্বেতা দে। আমি যে কথাটা বলছিলাম, মিলির কাছে চলে যাচ্ছি। তোমার প্রফেশন ভিন্ন, কিন্তু ছবি আঁকাটাকে তুমি ভালোবেসে নিয়ে যাচ্ছ, এগিয়ে চলেছ। এইটা নিয়েই আমি বলবো, তুমি যদি সকলকে তুমি কিছু বার্তা যদি দাও যে প্রফেশন অন্য হয়তো হতেই পারে, কিন্তু এই যে শিল্প চর্চা থেকে ছিটকে না যাওয়া, বিচ্ছিন্ন না হওয়া, এই ব্যাপার নিয়ে যদি কিছু বলো। এটা খুব ইম্পর্টেন্ট। একটা রিল্যাক্সেশন টাইম যদি ছবি আঁকা হয় আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে, তাহলে সেটার জন্য আমার বাধা ধরা কোনো সময় থাকতে হবে তার কোনো কথা নেই। যখনই আমি সময় পেলাম তখনই একটা কিছু মনে আসলো, সেটাকে জাস্ট একটা স্কেচ আপ করে রাখা, বা কোনো একটা রং নিয়ে কিছু ভাবতে ইচ্ছে করছে, সেটাকে একটুখানি প্যালেটে নাড়াচাড়া করা, দেখা সেটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায়। আজকাল যেমন অনেক সুযোগ হয়েছে যেটা কিনা আগে ছিল না। যেভাবে আমি আমার চর্চাটাকে, আমি ভাবিনি কখনো যে আমি চর্চাটাকে রাখতে পারবো বা আমার ভালোবাসাটাকে রাখতে পারবো, এটা আমার আউট অফ মাইন্ড ছিল। কিন্তু আমি যখন দেখলাম ইউটিউব এতটাই বড় জায়গা নিয়েছে যেখান থেকে ইউটিউবের মাধ্যমে নতুন কিছু শিখতে পারি, যখন আমি একজন শিল্পীকে ইউটিউবে করতে দেখছি বেসিক্যালি, তখনই আমার মনে হলো তাহলে আমি কেন পারি না। হঠাৎ করে আমার তো অ্যারেঞ্জমেন্ট সবই আছে। এবং হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে আমি কখনো মাথা থেকে বের করিনি, মানে প্রতি বছর কিছু না কিছু আমার আর্ট মানে আর্ট অ্যাপ্লায়েন্সেস আমার বাড়িতে কিছু কিছু অ্যাড হয়েছে কনস্ট্যান্ট, এবং ওগুলো সব স্টোর হয়েছে। কোনোদিনও আমি ওগুলোকে নিয়ে বসতে পারিনি। তখন আমাকে যখন ইউটিউবের মাধ্যমে আমার মনে হলো এই শিল্পীরা যদি করতে পারছে তো আমিও পারি। তো এইভাবে একটা কিছু করে দেখলাম বেটার হচ্ছে, তখন একটা থেকে আরেকটা। চাকরি জীবন, সেটার পাশাপাশি তুমি কতক্ষণ ধরে কাজ করছো এক এক দিন? এক্স্যাক্টলি, এই যে ব্যস্ততার জীবন শুধু আমার চাকরি জীবন নয়। আমি প্রফেশনালি যোগা প্রফেশনাল। আমি পতঞ্জলি এবং YCB লেভেল 3 পাস আউট করে আমার নিজের স্কুল আছে অনলাইন, প্লাস আমি বিভিন্ন ইনস্টিটিউশনে ক্লাস করাই। আমি সারা সপ্তাহই ব্যস্ত থাকি। তো তার জন্য আমার যে সময়টা, সেই সময়টা ভীষণ ন্যারো। তো আমার যাই কাজ করতে হয় সেগুলো কিন্তু আমার বেসিক্যালি নাইটটাই সময়, এবং সেটার জন্য আমি আমার মতন করে নাইটটাকে সব থেকে বেশিভাবে ইউজফুল করতে পেরেছি। তা বলে এই নয় যে বাকিরাও পারবে, কিন্তু প্রত্যেকেরই একটা সময় আছে। মেবি কেউ দুপুরবেলাটা ভালো করতে পারে, মেবি কেউ সকালবেলাটা ভালো করতে পারে, একটা সময় দিনের মধ্যে বের করে একটা সময় এবং একটা সিটিং, মানে সেটা যখন সবাই নিস্তব্ধ, সবাই চারিপাশের সমস্ত ডিউটি কভার আপ করে যে সময়টা 2 ঘন্টা হলেও সেই সময়টাকে ইউটিলাইজ করা, সেটা দিনের যে কোনো সময় হতে পারে। অবশ্যই। আমি সুশ্বেতার কাছে চলে আসছি। তোমাকে আমি বলবো যে যারা বর্তমান প্রজন্মে, যারা ইয়াং জেনারেশন, যারা ছবি আঁকা নিয়ে পথ চলতে চাইছে, যে তোমার মতো হয়তো অনেকেই এখনো ভাবছে কিন্তু সাহস পাচ্ছে না যে ছবি আঁকাটাকে তারা পেশা করবে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আমি বলবো এই জায়গাটা খুবই ভালো জায়গা। কেন, ছবি আঁকাটা এমনই একটা জায়গা যেখানে কোনো বিধিনিষেধ নেই। তুমি যখন তখন তুমি ছবি আঁকতে পারো, সকাল দুপুর রাত্রি। তুমি যে কোনো প্রফেশনে থাকলেও তুমি এই প্রফেশনটা নিয়ে তুমি এগোতে পারো। আমিও যেমন যে পুরোপুরি যে এইটা সময় দিতে পারি প্রফেশনে সেটাও না, আমি নিজের সাংসারিক জীবনেও ব্যস্ত, আমার একটা ছোটো মেয়েও আছে, সব কিছু সামলে, সংসার সামলে তারপরে আমি এই যে প্রফেশনটায় আসি। করতে হয় ব্যস্ততার মধ্যে, কিন্তু যেহেতু আমার ভালো লাগা জিনিসটা আছে বলে আমি সেটা কোনোদিনই অস্বীকার করতে পারি না। আমি বললাম না, করতে হবে বা করব। অবশ্যই আমার ফ্যামিলির সাপোর্ট আছে বলেই আমি এগোতে পারছি, না হলে একটা মেয়ের পক্ষে কোনোদিনই সম্ভব না যে ঘর বাঁচিয়ে বাচ্চা বাঁচিয়ে তুমি রাস্তায় বেরো, ক্লাস করাও। কেন, আমার তো আর একটা দুটো বাচ্চা না, যতগুলোই বাচ্চা হোক তাদের তো সময় দিয়ে তাদের তো শেখাতে হবে, অবশ্যই তাদের তো একটা তো উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে হবে। আর তারা যখন শিখছে, আমি যখন তাদের শেখাতে পারছি, আমি কেন করব না? আমি বলবো নিশ্চয়ই নতুন প্রজন্মদের যদি ইচ্ছা থাকে অবশ্যই করুক,
তারা এগোক। এখন তো অনেক মানে অপশান খুলে গেছে, আমাদের বেলা তো অত অপশানও ছিল না, আমাদের খুব সীমিত অপশান ছিল, আমাদের যেটুকু ছিল স্যার ম্যাম। এখন অনেক ইনস্টিটিউট আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে, এখন এগুলো স্কুলের মধ্যে ইনক্লুড করে দিয়েছে ড্রয়িংটাকেও। সব থেকে বড় জিনিস এখন একটা ইংলিশ মিডিয়াম বলো বাংলা মিডিয়াম বলো, প্রজেক্ট এখন খুব নেসেসারি। বা একটা বাচ্চার বা মায়ের যদি ড্রয়িং যদি শেখে, সে কোনোভাবে সে বাচ্চাটাকেও সে ইউটিলাইজ করতে পারবে না, তাকে পথ চলাতে পারবে না। কেন, একটা তুমি লেখা লিখতে হবে, তার সঙ্গে তার আঁকা মাস্ট। মানে আঁকাটা এখন ছোটো বাচ্চাদের বলো পুরো রক্তের সঙ্গে পুরো মিশিয়ে দিচ্ছে। তুমি যেই ছোটো থেকে তুমি বড়তে যাবে, তখন তুমি ইঞ্জিনিয়ারিং যাও, ডাক্তারিতে যাও, সেখানেও তোমার প্রজেক্ট, সেখানেও তোমায় আঁকতে হবে। সেই জন্য আমি বলবো যে প্রতিটা বাচ্চা আঁকাটা খুব জরুরি, দরকার, করো, এগিয়ে যাও, নিশ্চয়ই ভালো। আমি মিলির কাছে চলে যাচ্ছি, যে তুমি টেকনোলজির কথা বললে, এই টেকনোলজিকে আমরা যদি চাই আমরা ভালো কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি। এখন অনেক মাধ্যম নতুন চলে এসছে, যেগুলো ডিজিটাল পেইন্টিং বা অ্যানিমেশন, সেগুলো চলে এসছে। এই ব্যাপার নিয়ে তুমি কি বলবে, যারা হয়তো এইগুলোর মধ্যে তারা ঢুকতে চাচ্ছে, যে তারা অ্যানিমেশন করবে, কিন্তু তার আগে তো ড্রয়িংটা জানা বড্ড দরকার, খুব দরকার। বেসিক জায়গাটা, ড্রয়িংয়ের বেসিক নলেজটা যদি না থাকে, তাহলে আমার মনে হয় কোনো টেকনোলজি সেটা নিতে পারবে না। টেকনোলজিকে ইউজ করবো কীভাবে সেটাও বোঝা যায় না। এখনকার দিনে অনেকগুলো অ্যাপস এসেছে, ইউটিউবের মাধ্যমে ভিডিও করে যে কোনো জিনিস যে কোনোভাবে আমি যদি আপলোড করতে থাকি নিজের চ্যানেলে, অনেকের কাছে পৌঁছচ্ছে। এই সব কিছুই আছে, কিন্তু আঁকা শেখাটা ছোটো থেকে একটা চর্চার বিষয়। এই চর্চাটা যদি এভরিডে পারপাসে না রাখা হয়, এভরিডে না হলেও মানে উইকলি, উইকেন্ডে অন্তত যদি ছোট বাচ্চারা যদি নিয়ে চলতে পারে। আর আমার মনে হয় স্কুলের, যেটা সুশ্বেতাও বললো, যে স্কুলের প্রজেক্টের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চার এখন আঁকাতে ইনভলভমেন্ট বেড়েছে, এবং ম্যাক্সিমাম আমাদের সময় এত হয়তো ট্যালেন্ট দেখতাম না। এখন তো আমার মেয়েও যেহেতু ক্লাস 7-এ পড়ে, 8-এ উঠতে চলেছে, ওর সমবয়সী সমস্ত বাচ্চারাই খুব ভালো আঁকে, নট আমার মেয়ে, ওরা খুব ভালো আঁকে। তো সেই ক্ষেত্রে আমি দেখছি যে ওদের ট্যালেন্টটাকে ইন ফিউচার টেকনোলজির মাধ্যমে আরও বেশি লোকের কাছে পৌঁছে দেওয়া যায়, অনেকটা বেশি ওদেরকে এনকারেজ করার জন্য অনেক রকম অ্যাপসগুলো রয়েছে, সেইগুলো ব্যবহার করা, যে কোন কালারের সঙ্গে কোন কালারটা যাবে, কোন শেপটাকে কিভাবে আনবো। তো শেখার কোনো শেষ নেই। আমি বারবার সবাইকে, আমার মেয়েকেও আমি ইন্সপায়ার করি যে তুমি ইউটিউব দেখে টেকনোলজি আরও ঘাটো, আরও দেখো, জানো। হ্যাঁ, ও যেটা করে সেটা আমার কাছে একবার ভেরিফিকেশান করিয়ে নেয় যে আমি এটা করলাম, এটা দেখতে। এবার কি, যেটা আমাদের অ্যাকচুয়াল ফরম্যাট অফ আওয়ার হিউম্যান বডি, সেটা কিন্তু জানতে হবে। অবশ্যই যে কোনো পোর্ট্রেট করো, যে কোনো জিনিসকে রাখো, যে আমি একটা গাছের পাশে একটা মানুষকে কোন রেঞ্জে রাখবো, রাইট? তো এই জায়গাগুলো যত আমি হাতে করব, আমি বলছি না ডিজিটাল টেকনোলজি এসছে মানে হাতের কাজটা অফ করে, এই হাতের কাজ অলওয়েজ অন, ওটার আগে আর কিছু আসতে পারে না, আসেনি, আমি মনে করি, এটা আমারই মতামত। একদমই। তো সেটাকে অন করে রাখা, সেটাকে সারাক্ষণ অবজারভেশন রাখা, আমাদের নেচারে চারিপাশের দিকটাতে ভালো করে দেখা, প্রতিটা জিনিসকে নিজেকে পোর্ট্রেটের জন্য মিররে অবজার্ভ করা, যে আমার ফিজিক্যাল স্ট্রাকচার কীরকম হচ্ছে, যেরকমভাবে আমি শিখেছি চারিপাশ দেখে, সেটাকে অন রাখা, সেটাকে রেখে যত প্র্যাকটিস করবে তত ভালো। আচ্ছা, আমি সুশ্বেতার কাছে চলে যাচ্ছি। তোমার যে আঁকার স্কুলের কথা তুমি বলছিলে, তার ব্যাপারে যদি বিস্তারিত তুমি দর্শক বন্ধুদের কাছে তুলে ধরো। তোমার স্কুলের নাম, কোথায় স্কুলটি, কেউ যদি অ্যাডমিশন নিতে চায়? আমার স্কুলটি হলো শোয়াবাজারে, মেট্রো স্টেশনের কাছে, রংতুলি আর্ট স্কুল। যদি কেউ আসতে চান তো আসতে পারেন। আমার অনেক স্টুডেন্টও আছে, আমার সপ্তাহে 2 দিন ক্লাস হয়, শুক্র এবং শনি। আর আরেকটি যে স্কুল আছে শীতির সে শুধুমাত্র শনি রবি ক্লাস হয়। শীতির মোড়ের সার্কাস মাঠে উল্টো দিকে আমার বাড়ি, ওখানেই আমার স্কুল। ওখানেও যদি কেউ আসতে চান তো আসতে পারেন। শীতির মোড়ে আমি শেখাই কিন্তু শনি রবি, আর শোয়াবাজার শেখাই আমি শুক্র শনি। তো এই 2 দিনই আমি করাতে পারি, টোটাল 4 দিন। কোন কোন মিডিয়ামের উপর তুমি শেখাচ্ছ? আমি ছোট থেকে বড় অবধি আমার স্টুডেন্ট আছে। একদম প্যাস্টেল পেন্সিল কালার, প্যাস্টেল কালার, ক্রেয়ন্স, ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার, পোর্ট্রেট, যা কিছু নতুনত্ব, যা কিছু এখন মডার্ন আর্টগুলো যেগুলো বেরিয়েছে, আমি সব ধরনের কাজ করাই, হাতে ক্রাফট করাই। আমি কোনো কিছুতে বাধা দিই না। যদি কেউ নতুন কিছু শিখতে চায়, যদি আসে, বলে ম্যাম এটা কি আমাকে জানাবেন, আমি হ্যাঁ নিশ্চয়ই আসো, আমি সময় দিই, আমি হাতে ধরে শেখাই। বাচ্চারা আমার মানে এমন বাচ্চা আছে যে এখন কলেজে পড়ছে, ছোটো থেকে শিখে, মানে একদম 2-2.5 বছর থেকে এসেছে হাতে খড়ি আমার কাছে, সে এখন কলেজেও পড়ছে। তার এখন ইচ্ছা যে ফাইন আর্টস নিয়ে এগোনো, আঁকা নিয়ে, যে হ্যাঁ নিশ্চয়ই হবে, কেন হবে না, তুই পড়ার সঙ্গে সঙ্গে এটা নিয়েও করবি।
তো ও মানে কিছু স্টুডেন্ট করায়, আমি ওকে কিছু স্টুডেন্ট ওকে দিয়েছি যে করায়, ও এইভাবে আমার চলছে। আচ্ছা, আমি কিছু ছবি দেখে নেব মিলির। আর কোন মিডিয়ামের উপর করা কাজ এবং সাইজটা তুমি একটু অবশ্যই বলবে। হ্যাঁ, হুম, এটা অ্যাক্রিলিক মিডিয়াম। আচ্ছা, পরেরটি দেখো। এগুলো সবই অ্যাক্রিলিক। সবকটাই অ্যাক্রিলিকের উপর করা। সবকটাই তুমি বলছিলে অ্যাক্রিলিকের উপর কাজ করতেই বেশি পছন্দের। হ্যাঁ, তোমার এখন acrylic এটার medium। উপরই একটু এক্সপেরিমেন্ট চলছে। পরের ছবিটি যদিও আমার মিডিয়াম চেঞ্জ করার ইচ্ছে আছে, একটু ওয়াটার কালার অ্যান্ড গোয়াশের যাব ইচ্ছে আছে। তার জন্য নিজেকে তৈরিও তো করতে হবে, নিজেকে একটুখানি তৈরি করে নিয়ে নিশ্চয়ই ওইগুলোর আচ্ছা, কাজও করব। সুস্বাদের কিছু ছবি দেখে নেব। এটা আমার গ্লাস পেন্টিং, কাঁচের ওপর আঁকা। এটা প্যাস্টেল, এটাও একটি প্যাস্টেল আছে। এটা একটা অয়েল অ্যাক্রিলিক। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তবে তার আগে আমরা কিছু বার্তা নিয়ে নেব। মিলি, যদি কিছু বার্তা তুমি পৌঁছে দাও সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। আঁকার ব্যাপারেই তো, আঁকার ব্যাপারেই অবশ্যই। আমি এটাই বার্তা দিতে চাই দর্শক বন্ধুদের, আপনার পছন্দ যদি আঁকা হয় বা অন্য কিছু হয়, সেটার ইচ্ছে, সেটার খিদে যেন নষ্ট না হয়ে যায়। সেই প্যাশনটা যদি থাকে তাহলে সময় অটোমেটিক বেরোবে। আমি অত্যন্ত ব্যস্ততাপূর্ণ একটা জীবনে রয়েছি, বরাবরই ছিলাম, এবং আগামী দিনে ব্যস্ততা কমবে বলে তো মনে হয় না। কিন্তু এই ব্যস্ততার পরেও আমি যদি সময় বের করতে পারি, রাত জেগে বা যেভাবেই হোক, কষ্ট আমার হয় যখন আমি এক্সিবিট করার 15 দিন আগে আমি হয়তো নাওয়া খাওয়া বলছি, হ্যাঁ সেই সময়টা সেটাকে ধরতে হবে, সেটা আমি মূল্য চোকাচ্ছি। তার পরিবর্তে আমি কিছু পাবো যেটা আমার সারা জীবন সঙ্গে থেকে যাবে, এরকমও নয়, আমার চলে যাওয়ার পরেও থেকে যাবে এবং কাউকে কিছু বলে যাবে। আমি চলে যাচ্ছি। আমি বলতে চাই, মানুষের চিন্তা শক্তিটা বাড়াতে হবে, মানুষকে আরও উন্মুক্তভাবে ভাবতে হবে, তাহলেই সে ভালো মতন একটা ছবি আঁকতে পারবে। আর সবথেকে ভালো, মানুষ নিজেকে আগে খুঁজে পেতে হবে যে তুমি কি ভালোবাসো। আঁকতে ভালোবাসো, গাইতে ভালোবাসো, নাচতে, জোর করে কিছু হয় না। তোমার যদি মন থেকে যদি চায়, তুমি সেটাই করবে, সেটাই আঁকবে, সেই দিকেই তুমি যাবে, দেখবে তোমার পথ আরও খুলে যাবে। আমি এবার শংসাপত্র তুলে দিচ্ছি মিলির হাতে। অনেক ধন্যবাদ। এবং সঙ্গে স্মারক ভারতীয় চারুকলা মন্দিরের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ শুভ তোমাকে। হ্যাঁ, সুস্বাদের হাতে স্মারক তুলে দিলাম। ধন্যবাদ। এবং সঙ্গে ধন্যবাদ। আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের পর্ব। আজ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন দুই চিত্রশিল্পী, বর্তমান প্রজন্মের চিত্রশিল্পী মিলি ভট্টাচার্য এবং সুস্বেতা দে। দুজনেই একটাই বার্তা দিলেন যে এই যে ছবি আঁকা, এটা কিন্তু কোনো শুধুমাত্র এক্সট্রা ক্যারিকুলাম নয়, এটা জীবনের একটা অঙ্গ হয়ে উঠতে পারে। এই বার্তাই তারা আমাদের কাছে পৌঁছে দিলেন। অসংখ্য ধন্যবাদ জানাই দুজন শিল্পীকে আজ, এবং দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আশা করব আগামীতেও আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ, নমস্কার।